ব্যর্থ প্রেম প্রায়শই মানুষকে উদাস করে দেয়, আর সেই উদাসীনতাই কখনো কখনো ঝড় তোলে। কিন্তু আমরা সেই ঝড়ের বার্তা শুনতে পাই না। এই চিহ্নটা এঁকে দাও, সব ঠিক হয়ে যাবে। তোমার পছন্দের মানুষের সাথেই তোমার বিয়ে হবে। দাদা, হ্যাঁ নিন খান। দিদি, আপনিও নিন না। দেখুন, হ্যাঁ বলুন। আমাদের মেয়ে 11 ক্লাস পাস। আমার ছেলেও 12 ক্লাস পাস, তারপরে পারিবারিক ব্যবসা লেগে গেল। দাদা, আমার এই একটা মেয়ে আর এই এক ছেলে, এর নাম মন্টি, শগুনের ছোট ভাই। আমার যা কিছু আছে এই দুজনই পাবে। আমারও যা কিছু আছে সব আমার ছেলে পাবে, একটাই মাত্র ছেলে তো আমার। তাহলে দাদা, কি ভাবলেন আপনি? হ্যাঁ দেখুন, হ্যাঁ বলুন। আমাদের আর একটু চিন্তা ভাবনা করার সময় দিন। হ্যাঁ নিশ্চয়ই। আরে এত বড় একটা সিদ্ধান্ত, একটু সময় তো লাগবেই। অনেক ধন্যবাদ। নমস্কার। আসি তাহলে। নমস্কার। নমস্কার দিদি। 5টা গমের বস্তা বাইরে আলাদা করে রাখবে, ঠিক আছে? আর এখানে তুমি কি করছো? 1 2 3। আরে সাহেব নমস্কার, সুখবরটা শোনান, মিষ্টি খাওয়ান আমাদের। আরে এখনো পাকা হয়নি, একটু সময় লাগবে। ছেলে পক্ষ একটু ভাবার জন্য সময় চেয়েছে। আরে সাহেব কিচ্ছু চিন্তা করবেন না, ওপরওয়ালা সব ঠিক করে দেবে। যাই বলো ভাই, সব তারই ইচ্ছা। তবে আশায় আছি, ছেলেটা খুব ভালো। বাবা, হ্যাঁ আমি 2টো টিন নিলাম বাবু ওই ঘরের জন্য। ঠিক আছে ঠিক আছে, ওটা আমি নোট করে রাখবো। আমি একটু আসছি সাহেব। আরে এই তোমরা করো। এই চলে চলে গুলি চালা, জলদি চল, পালা এখান থেকে। চোর চোর চোর। আরে শগুন, শোন, তাড়াতাড়ি ওঠ। মন্টি, দেখ নিচে কি হচ্ছে, কিসের আওয়াজ? চোর 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 হায় ভগবান, এ কি হলো? চোর। কে আছো? ধরো। এই পালাচ্ছে, ধরো। চোর ধরো। চোর 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 চোর। আরে কি হয়েছে কি দাদা? 4টে ছেলে বাড়িতে ঢুকেছিল, আর ওরা গুরনামের ওপর হামলা করেছে। আমি ছাদে ছিলাম, সঙ্গে সঙ্গে নিচে এসেছি, কিন্তু পালিয়ে গেল। পালিয়ে গেল? গুরনাম, কি হলো? গুরনাম! গুরনাম, গুরনাম ওঠ, গুরনাম, 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 বাবা ওঠ। গুরনাম ওঠ, গুরনাম, বাবা ওঠ। গুরনাম, গুরনাম, কি হয়েছে? গুরনাম, এই গুরনাম। গুরনাম, এই উঠছে না কেন? কি বাবা, হলো? বাবা এ বেঁচে নেই। বাইশ বছরের গুরনাম সিং পাঞ্জাবের সংরুর জেলার খঞ্জলা গ্রামে মুদিমালের আড়তদার বলরাজ সিং এর বাড়িতে কাজ করত। এক রাতে 4 সশস্ত্র দুষ্কৃতী বলরাজ সিং এর বাড়িতে ঢুকে পড়ে আর বাড়ির চাকর গুরনামকে খুন করে বসে। দুষ্কৃতীরা আর কারো ক্ষতি করার আগেই বলরাজ সিং তাদের দেখে ফেলে আর তারা পালিয়ে যায়। দুষ্কৃতীরা হয়তো তাদের লক্ষ্যে সফল হতে পারেনি, কিন্তু আসলে তাদের লক্ষ্য কি ছিল? আমি একটা আওয়াজ শুনেছিলাম ইন্সপেক্টর সাহেব, ভাবলাম কিছু গন্ডগোল হয়েছে। আমি লাঠিটা নিয়ে সোজা নিচে চলে এলাম। যে পিস্তল নিয়েছিল আমি তার হাতে লাঠির বাড়ি মারলাম, পিস্তলটা ছিটকে এখানে পড়লো। এখানে এই চিহ্নটা আগে তো দেখিনি।
বাবা এরকম একটা চিহ্ন তো ওই জানালার উপরেও আছে। স্যার এটা তো উঠছে না। এই দাগ নতুন নয়, বেশ কিছুদিনের পুরনো মনে হচ্ছে। এক সপ্তাহ আগে দেখেছিলাম আমি, গুরনামকে জিজ্ঞেসও করেছিলাম। গুরনাম, এটা কি, কে করেছে? এটা আমি বানিয়েছি শগুন দিদি। এটা আঁকা থাকলে কোনো খারাপ দৃষ্টি পড়ে না। আর তোমার জন্য তো সম্বন্ধ আসছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো কখনো দেখিনি। আর আমিও দেখিনি। স্যার, বেডরুমের দরজা বন্ধ। ভেতর থেকে কিছু হয়েছে এমন মনে হচ্ছে না। মনে হচ্ছে ওরা ভেতরে ঢুকতেই পারেনি। কিছু করবে তার আগে হয়তো আপনি ওদের আটকে দিয়েছেন। গুরনাম প্রতিদিন এখানেই ঘুমোতো? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, দরজাটা বন্ধ করে ও এখানেই শুতো, বাড়িটার নজর রাখতো। আমরা সবাই তো ছাদেই শুই। স্যার, বাড়িতে জোর করে ঢোকার কোনো প্রমাণ দেখছি না। গুরনামকে খুন করে বাকি কাজ করার আগেই আপনি নিচে নেমে আসেন আর ওরা পালিয়ে যায়। কি কারণ হতে পারে ওদের এখানে আসার? সেটা আমি কি করে বলবো বলুন তো ইন্সপেক্টর সাহেব। ইন্সপেক্টর সাহেব, এর মৃত্যু গলা টিপে করা হয়েছে। ওদের কাছে পিস্তল ছিল, তবুও ঘরে জোর করে ঢুকেছিল এমন কোনো প্রমাণ নেই। বলরাজ হইচই শুনেছিল, কিন্তু গুরনামের চিৎকার শুনেনি। এই পিস্টলের সিরিয়াল নাম্বার 315 স্যার। এই ধরনের পিস্টল পাশের শহরে 4 মাস আগে চোরেদের একটা গ্যাং ব্যবহার করেছিল। সবাই ধরা পড়ে যায়, এখন জামিনে আছে। নিয়ে এসো ওদের। মনে হয় চুরি করতে এসেছিল, কিন্তু কাজ হয়নি। কিন্তু এই কুড়ুলের চিহ্ন, ঘরে জোর করে ঢোকেনি। কিছু বুঝতে পারছি না। অন্য কারণ আছে, কোনো অন্য ব্যাপার। হয়তো গুরনামের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে। ও আমার একটাই ছেলে ছিল স্যার। কারোর সঙ্গে কোনো পুরনো শত্রুতা? না স্যার, কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। ইন্সপেক্টর সাহেব, গুরনাম খুব সৎ আর সাদাসিধে ছেলে ছিল। সবাইকে সাহায্য করার চেষ্টা করত। ওকে তো ছোট থেকে দেখছি আমি, সেই জবে থেকে ওর বাবা এখানে কাজ করছে আমার কাছে। এই কুড়ুলের চিহ্নটার মানেটা কি? আমি জানি না স্যার। বাড়িকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে গুরনাম হয়তো ওটাকে দরজার উপরে আর জানালার উপর লাগিয়েছিল। আমার ছেলে যে জাদু টোনায় বিশ্বাস করে, এটা তো আমি জানতাম না স্যার। গুরনাম এগুলো লাগিয়েছিল কেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে গুরনাম এইসব বিশ্বাস করতো। আমি যখন দেখলাম আমারও অদ্ভুত লেগেছিল। ওকে দেখে তো মনে হতো না যে ওইসব টুকটাকে বিশ্বাস করে। লকবীর, তোর ছেলে আমার এখানে খুব সৎভাবে কাজ করছিল। সাহেব, আমার বউয়ের শেষ স্মৃতিচিহ্ন ছিল। ও তো ওর জীবনটা শুরুই করেনি সাহেব। নিজেকে সামলা। যেটা হয়েছে তার জন্য আমারও দুঃখ হচ্ছে। আমি তো বুঝতে পারছি না যে আমি কি করব। ধৈর্য রাখ। আর স্যার, ওই কাণ্ডটা হওয়ার পর থেকে 4 মাস তো আমরা জেলে ছিলাম স্যার। আর সাহেব, আমরা 2 মাস আগেই তো জামিনে রেহাই পেয়েছি। আর প্রতি 3 দিন অন্তর হাজিরা দিতে হয় কোতোয়ালি থানায়। সাহেব, মায়ের দিব্যি বলছি, আমরা সব বাজে কাজ ছেড়ে দিয়েছি। আর কোনো ঝামেলাতে জড়াই না আমরা। সব রেকর্ড চেক করেছি, আর এদের ছবি ওনাদের দেখিয়েছি। এটা এদের কাজ নয়। ঠিক আছে, তোমরা যেতে পারো। নমস্কার স্যার। স্যার, এই শহরের প্রত্যেকটা থানার যে কটা দাগি অপরাধী আছে প্রত্যেককে রাউন্ড আপ করা হয়েছে, কিন্তু কারোর এই কেসের সাথে কোনো সম্বন্ধ নেই। মনে হচ্ছে ওই 4 জন বাইরে থেকে এসেছে, কিংবা হতে পারে নতুন ক্রিমিনাল। কিন্তু ওরা বলরাজ সিং এর বাড়িতে কি করতে গেল? গুরনামের খুন, আর দরজা খুললো কি করে? ওরা এত সহজে ভেতরে ঢুকলো কি করে? প্রদীপ স্যার, আমার মনে হচ্ছে এটা রবারির কেস নয়, কিছু আছে যেটা লুকোনো হচ্ছে। আমাদের খোঁচরদের কাজে লাগাও। বলরাজের ব্যাপারে, ওর ফ্যামিলি, বিজনেস, গুরনাম, ওর বাবা লকভীর, সবার ব্যাপারে আমার খবর চাই। ছোটখাটো যে কোনো ব্যাপারে ইম্পর্টেন্ট হতে পারে। কোনো সূত্র আছে যেখানে আমাদের হাত পড়েনি। ঘরে কোনো জবরদস্তি এন্ট্রি হয়নি। বাড়ির চাকর গুরনামের খুন ছাড়া আর কোনো রকম কোনো ক্ষতি হয়নি। কিন্তু ওই কুড়ুলের চিহ্ন, জানলার উপর
আর দরজার উপর, যেটা হয়তো গুরনামই এঁকেছিল। পুলিশের কাছে কেসটা জটিল হয়ে যায়। তাদের মনে হতে থাকে যে সত্যি শুধু সেইটুকুই নয় যেটুকু দেখা যাচ্ছে, বরং এই কেসের গভীরে আরো কিছু আছে। তাহলে দাদা কি সিদ্ধান্ত নিলেন আপনি? দেখুন দাদা, আমার আরেকটু সময় চাই। আশ্চর্য ব্যাপার দাদা, আপনি অনেক সময় লাগাচ্ছেন সিদ্ধান্তটা নিতে। যদি আপনার কোনো সংশয় থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তো খুলে বলুন না আমাকে। আরে দাদা, সেরকম কোনো ব্যাপারই না। দাদা, এই যে আমার বাড়িতে একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আপনার মনে তো কোনো... না না দাদা, সেরকম কোনো ব্যাপারই না। গুরনাম আপনার বাড়িতে কাজ করত, আমি সেটা বুঝতে পারছি। আর যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। গুরনামের বাবাও আমার এখানে বহু বছর কাজ করছে। ব্যাপারটা সত্যি খুব দুঃখের, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এর সাথে আমার মেয়ের বিয়ের ব্যাপারটা কোথায়। দেখুন, আপনি আমায় ভুল বুঝছেন, আমি সেরকম কিছু বলতে চাইছি না। ঠিক আছে দাদা, যাই আপনার সিদ্ধান্ত হোক, হ্যাঁ বা না, একটু তাড়াতাড়ি জানাবেন। নমস্কার। বলরাজ সিং পাইকারি বিক্রেতা স্যার, আর ব্যবসাও ভালোই চলছে, আর কারোর সাথে কোনো শত্রুতাও নেই স্যার। খুব ভালো মানুষ স্যার, লোকটার মনটাও খুব ভালো। লকবীর 15 বছর ধরে বলরাজের কাছে কাজ করছে, আর গুরনাম 6 মাস আগেই কাজে ঢুকেছে। ঝামেলাটা কি? ঝামেলা কিছু নেই স্যার, একটা সমস্যা ছিল বলরাজ সিং এর মেয়ে শগুনকে নিয়ে। কি সমস্যা? ঠিক সমস্যা নয়, আসলে বলরাজ সিং মেয়ের জন্য সম্বন্ধ খুঁজছিলেন, কিন্তু সম্বন্ধ পাকা হচ্ছিল। দেখতে সুন্দরী, কথাবার্তায় বুদ্ধিমতী, তাহলে সমস্যা কোথায়? কোনো লটঘট ছিল গুরনামের সঙ্গে? ওর লটঘট গুরনামের সাথে না, চরণ সিং এর সাথে। এনে মা, যখন কেউ হ্যাঁ বলছেই না, তাহলে অকারণে জোর করে কেন মেয়ে দেখাচ্ছ? তুই কি বলতে চাইছিস? কিছু না। বাড়িতে কি কেউ কখনো আমার কথা শুনেছে? এই চরণ সিংকে? ওর একটা মোবাইলের দোকান ছিল আমাদের গ্রামে। রিচার্জ করার আছে। হ্যাঁ, কত টাকার দেবো? যাতে অনেক বেশি কল করা যায়, আর খুব কম টাকা লাগে, আর এসএমএসও ফ্রি থাকে। তুই তো দেখি খুবই ফাস্ট। এই নে 100 টাকার। ঠিক আছে, 10 টাকা কম আছে। না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুই আর কোথায় যাবি? কাল দিয়ে দিস। রিচার্জ করে দি। হ্যাঁ হ্যাঁ, করে দে। তুই তো 11-এ পড়িস, তাই না? হ্যাঁ। আচ্ছা, তুইও তো স্কুলে পড়তিস। হ্যাঁ ছিলাম, 9-এর পর ছেড়ে দিলাম পড়া। এনে হয়ে গেছে। কাল আসবো বাকি 10 টাকাটা দিতে, ঠিক আছে? আরে নামটা তো বলে যা নিজের, মানে না এলে পরে খুঁজবো কি করে? বললাম তো, দেবো বলেছি যখন দেবো, ভরসা নেই নাকি? আমার নাম শগুন। চল, একটা জিনিস তো তুই সেট করেই নিয়েছিস, মোবাইল রিচার্জের কোনো টেনশনই নেই। রিচার্জের কথা ছাড়, আর বাবার ব্যাপারে একটু ভাব। সাহস আছে তোর আমার বাবাকে গিয়ে বলা যে তুই ওনার মেয়েকে ভালোবাসিস? আরে তুই বোকা নাকি? আমার মোবাইলের দোকান আছে, আর রোজগারপাতিও ভালো, তাহলে ভয় পাবো কেন? আর তুই বল, কবে আসবে তোর বাবার সাথে কথা বলতে? আজ যাবো? এমন যেন না হয় যে অন্য কেউ ওনাকে বলে দেয় যে রোজ আমি স্কুলের পর তোর সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করি। আরে লুকিয়ে লুকিয়ে দেখা করার মজাই আলাদা, ঠিক কি না? বাবা, আমার বন্ধুরা বললো ও রোজ স্কুলের পরে ওর সাথে দেখা করে। বাবা, চরণ খুব ভালো ছেলে বাবা, ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি বাবা। আরে নিচু জাতের ও আমাদের থেকে, তোর কি বুদ্ধি শুদ্ধি আছে নাকি? আজকের পর থেকে ওর স্কুলে যাওয়া বন্ধ। ভেবেছিলাম একটু পড়াশোনা শিখলে কোনো ভালো ছেলে দেখে ওর বিয়েটা দিয়ে দেবো, কিন্তু এর তো মন অন্যদিকে।
আমার মেয়ের পিছনে ঘোরা ছাড় তুই, নাহলে জেনে রাখ খুব খারাপ হবে। কিন্তু কাকাবাবু, ব্যাস, তোর কোনো কথা আমি শুনতে চাই না, কোনো কথা না। বামুন হয়ে চাঁদে হাত বাড়াচ্ছিস, নিজের জায়গাটা বোঝ, সেটাতেই তোর ভালো হবে। প্রেম ভালোবাসার ব্যাপার স্যার, না জাত দেখে না অর্থ। হৃদয় কি কারুর কথা শোনে স্যার? আর দুজনের মেলামেশা বন্ধ হয়নি স্যার। আর একদিন মেয়ের বাবা দুজনকে হাতে নাতে ধরে ফেলে। এই চরণ সিং আছে কোথায়? আমাদের গ্রামে তো নেই স্যার। মহিপাল, তোর ছেলে তোর সীমা ছাড়িয়েছে, নিজের জাত আর সমাজ দুটোকেই ডুবিয়েছে, না হলে ব্যাপারটা এত দূর গড়াতো না। মোড়ল মশাই, আমি আপনাকে কথা দিচ্ছি আমার ছেলে এরকম আর করবে না। বাচ্চা ছেলে বেচারা ভুল করে ফেলেছে। ভুল করেছে ভেবেই আমি ওকে ভালো কথায় বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তোমার ছেলের মাথায় প্রেম চাকার দিয়ে উঠেছে। বলরাজজি, আমি দায়িত্ব নিচ্ছি। আমার ছেলে আপনার মেয়ের দিকে আর চোখ তুলে তাকাবে না। ভাই, গ্রামে এসব ঝামেলা চলবে না। মহিপাল, ছেলের দোকানটা বন্ধ কর আর বাড়িটা খালি করে দে, আর তাড়াতাড়ি গ্রামটা ছেড়ে দে, আর অন্য কোথাও গিয়ে নিজের জাতের মেয়ে দেখে নিজের ছেলের সাথে বিয়ে দেগিয়ে এসব গল্প থামা। এটা পরামর্শ নয়, সিদ্ধান্ত। যে কাণ্ডটা হয়েছে যদি মিটে যায় তাহলে সবাইয়ের উপকার, নইলে এর থেকে যদি বড় কিছু হয়ে যায় তবে জেনে রাখ ক্ষতিটা তোরই হবে। এটা 2 বছর আগের কথা, মানে 2010-এ। হ্যাঁ স্যার। এরপর চরণ আর ওর পরিবার গ্রাম ছেড়েও চলে যায়। পাশের গ্রামেই আছে এখন, এখান থেকে 2.5 কিলোমিটার দূরে। কিন্তু এই চরণের গুরনামের সঙ্গে কি কানেকশন? ও কেন মারবে ওকে? আবার এটা নয় তো যে মারতে এলো বলরাজকে আর মরে গেল গুরনাম? চরণ সিং, কিন্তু ওই ব্যাপারটা তো মিটে গিয়েছিল। বাবা, শুনছি পুলিশের উপর সন্দেহ করছে, ও তোমাকে মারার জন্য লোক পাঠিয়েছিল আর মরে গেল বেচারা গুরনাম। 2 বছর ধরে ওর মুখটাও দেখিনি। কোথায় আছে, কি করছে কিচ্ছু জানি না। তোমরাও না যা ইচ্ছে ভেবে নাও। দেখ, 2 বছর আগেও তুই ঠিক। দেখ, সত্যি কথা বল, আবার ওর সাথে মেলামেশা শুরু করিসনি তো তুই? তোমার দিব্যি বাবা, আমি তো 2 বছর আগেই ওকে ভুলে গেছি। চরণ সিং কোথায়? সাহেব, 2 বছর হলো গ্রাম ছেড়ে দিয়েছি, বিয়ে করে নিয়েছি আমি, আর বাবা মাও মারা গেছেন। তখন থেকে আমরা এখানেই থাকি। শাগুনের না তো মুখ দেখেছি, না ওর সাথে দেখা করার চেষ্টা করেছি। সাহেব, আমি খুব গরিব লোক, কাউকে মেরে ফেলার জন্য আমি কত টাকা দিতে পারবো? আমার তো সেই সামর্থ্যই নেই। ব্যাস টানাটানি করে দিন কেটে যায় আমার। আর সাহেব, ওই ঘটনার পর একটা শিক্ষা পেয়েছি, সবার নিজের সীমা জানা উচিত। এখন আপনি যাই করুন না কেন, আমাকে মারুন পিটুন, সত্যি এটাই। আমি ভগবানের দিব্যি খেয়ে বলছি, খাঞ্জলা গ্রামে কে বেঁচে আছে কে মারা গেছে আমি কিচ্ছু জানি না স্যার। না স্যার, চরণ সিং আর শগুন দুজনের ফোন রেকর্ড ট্র্যাক করেছি। 2 বছরে দুজনের মধ্যে একবারও কথা হয়নি। তাহলে আসলে ব্যাপারটা কি? গুরনামকে মারলো কে? ওরা বাড়িতে ঢুকলো কি করে? আর এত সহজেই বা ভিতরে ঢুকলো কি করে? কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না। ক্রাইমের একটা সূত্রের সাথে অন্যটা কিছুতেই মিলছিল না। বলরাজের বাড়িতে ঘটা হত্যা এমন একটা রহস্যে পরিণত হচ্ছিল যেটা দিন দিন আরো জটিল হচ্ছিল। না খুনের উদ্দেশ্য জানা যাচ্ছিল, না খুনের মুখ সামনে আসছিল। আর তখনই আসে একটা শকিং খবর। কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? এই দেখো, এতে তো 2 লাখ টাকা ছিল, আর এই গয়নার পুঁটলিটা সব চলে গেছে। আরে কোথায় গেল? আমি কি করে জানবো? জলদি চল, পালা এখান থেকে। লকারের ভিতর রাখা ছিল? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, 2 লাখ টাকা ক্যাশ আর প্রায় 7 লাখ টাকার গয়না। কিন্তু ওরা তো ঘরে ঢোকেইনি। ওদের একজনকে আপনি মারলেন, আর ওরা কিছু করার আগেই তো ওদের পালাতে হলো। পালা এখান থেকে।
আপনি তো তাড়াও করেছিলেন ওদের। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আমি পিছু তো নিয়েছিলাম, কিন্তু ওই টাকা আর গয়না ওখানে নেই। আমার স্ত্রীও আজকেই জানতে পারলো। গুদামে টাকা পাঠানো ছিল, তাই আমি ওকে টাকাটা বার করে রাখতে বলেছিলাম। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ক্রাইম স্পটে ইনভেস্টিগেশন করার সময় আমি নিজে চোখে দেখেছি। আমি ওই লকারের ঘরটাতে সবসময় তালা লাগিয়েই রাখি, যেহেতু টাকা আর গয়না ওখানেই থাকে। আসুন ইন্সপেক্টর সাহেব। দেখে তো মনে হচ্ছে না কেউ এটা ভাঙার চেষ্টা করেছিল। এটা তো আমিও বুঝতে পারছি না ইন্সপেক্টর সাহেব। বলরাজ বাবু, আপনি গয়না আর ক্যাশ এর মধ্যে কবে রেখেছিলেন? এই প্রায় 8 মাস আগে 2011 ডিসেম্বরে একটা পৈতৃক জমি বিক্রি করেছিলাম। ওর থেকে কিছুটা সোনা কিনেছিলাম, আর বাকিটা ওই আলমারিতেই রাখা ছিল। আমরা এই লকারটা রোজ খুলি না ইন্সপেক্টর সাহেব, কারণ রোজকার খরচের টাকা পয়সা আমরা অন্য ঘরের আলমারিতে রাখি। বলরাজ বাবু, ওই দিনের হওয়া হামলা, গুরনামের খুন আর এই চুরি, এতে বাড়ির কোনো লোকের হাত আছে? গুরনাম জানতো এই ক্যাশের ব্যাপারে? মনে তো হয় না ও জানতো, তবে জোর দিয়ে কিছু বলতে পারছি না। হয়তো কোনোদিন কোনো কথা শুনেছিল। আপনি বলছেন আপনি 8 মাস আগে ক্যাশ আর গয়না লকারে রেখেছেন। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। ঠিক তাই। গুরনাম তো 6 মাস আগে আপনার এখানে কাজে লেগেছিল। নামদেব? এই নামদেব আবার কে? নামদেবও আমার বাড়িতে কাজ করতো ইন্সপেক্টর সাহেব। গুরনামের আগে ওই কাজ করতো এখানে। বিয়ের আগে কাজ ছেড়ে চলে গেল। আমার কাজের লোকের দরকার ছিল, তো লকবীর বলল ওর ছেলেটাকে কাজে রেখে দিতে। আমি গুরনামকে রেখে দিলাম। নামদেব আর ফিরে আসেনি? এসেছিল তো 2012 এপ্রিলে, নিজের বউকে সঙ্গে নিয়ে। সাহেব, আমি তো আপনার দয়ায় বেঁচে রয়েছি। আপনাকে ছেড়ে কোথায় যাব আমি? আসলে ওই আমার বিয়ে ছিল। আমি মানছি যে আমার আসতে দেরি হয়েছে, কিন্তু সাহেব আমি আর আমার বউ মিলে আপনাদের অনেক সেবা করব। কোনো কষ্টই হতে দেব না আপনাদের। দেখ নামদেব, তোর জায়গায় আমরা গুরনামকে কাজে রেখেছি। এখন ও তো এখানেই থাকবে। আমি বাড়িতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট চাই না। না না ম্যাডাম, আমরা ঝগড়া কেন করব? আপনারা তো অনেক বড় মনের মানুষ। আমরা তো ব্যাস খুব ভালো করে কাজ করব। ঠিক আছে। ঠিক আছে। দু মাস কাজ করেছিল ও। তারপর ওর বউকে নিয়ে কে জানে কোথায় চলে গেল। কিছু তো বলেও যায়নি। আমরা তো অনেক খোঁজ খবরও করেছিলাম। ওর ফোনটাও বন্ধ ছিল। তারপর ওর খোঁজ খবর নেওয়ার আমরাও কোনো চেষ্টা করিনি। এর আগে কতদিন কাজ করেছিল নামদেব? তা প্রায় বছরখানেক তো হবেই। ও কোথায় থাকতো? কোহালাগাঁও, জলন্দর যেতে পড়ে। নামদেব, এই লোকটা 1 বছর আগে কাজ করেছিল গুরনামের আসার আগে। তারপর বউকে নিয়ে ফেরে 2 মাস কাজ করে, একদিন পালিয়ে যায়। ও হয়তো লকারের ব্যাপারে খুব ভালো করেই জানতো, ক্যাশ আর গয়নার ব্যাপারেও। হতে পারে গুরনাম আর নামদেব দুজনেই জানতো। হতে পারে দুজনেই প্ল্যান বানিয়েছিল। হতে পারে বাড়িতে ওই হামলাটা ছিল লোক দেখানো। তারপর নামদেবের লোভ চলে এলো, ও গুরনামকে ডবল ক্রস করলো, ওকে মেরে ফেললো। নইলে বাড়ির ভিতর ঢুকলো কি করে? তাও কোনো ঝামেলা ছাড়াই। নিশ্চয়ই কেউ দরজাটা খোলা রেখেছিল। কিন্তু ওরা ঘরের ভেতর ঢুকলো কি করে? আমি তো দেখেছিলাম তালা লাগানো ছিল। আমিই তো ঘরটা খোলালাম। হতে পারে গুরনাম সোনা আর ক্যাশ আগের থেকেই লকার থেকে বার করে রেখেছিল, আর তখন ওই 4 জন হামলাকারী ঢোকে। ওরা একসঙ্গে পালানোর তালে ছিল, আর তখনই ওদের মধ্যে থেকে একজন গুরনামকে খুন করে। কিন্তু এই কুড়ুলের চিহ্নটা সত্যি কোনো শুভ চিহ্ন ছিল? বাড়িকে বাজে নজর থেকে বাঁচাতে, নাকি এটা ওই 4 জনের কোনো সিগন্যাল? হতে পারে নামদেবের কাছে এই সব প্রশ্নের উত্তর আছে।
না সাহেব, এরকম কিচ্ছু না। গুরনামের নামদেবের সঙ্গে না বন্ধুত্ব ছিল না শত্রুতা, তবু এসব কেন হলো? লকবীর, আমার আলমারি থেকে 2 লাখ টাকা ক্যাশ আর প্রায় 7 লাখ টাকার গয়না চুরি গেছে। আমি এটা কিছুতেই বুঝতে পারছি না যে লোকগুলো আমার ঘরে ঢুকলো কি করে, যেখানে গুরনাম দরজা বন্ধ করে শুতো। কিন্তু ওই রাত্রে যেদিন চুরিটা হয়, দরজাটা খোলা ছিল, যাতে লোকগুলো বাড়িতে সহজে ঢুকতে পারে, কোনো রকম বাধা ছাড়াই। তুই জানতিস যে গুরনাম আমার দরজায় আর জানলার ওপরে একটা কুড়ুলের ছবি এঁকে রেখেছিল? এই কথাটা আমিও জানতাম না, আর আমার স্ত্রীও জানতো না। ও শুধু এই কথাটা আমার মেয়েকে বলেছিল। লকবীর, শোন, তুই 15 বছর আমার এখানে কাজ করছিস, তোকে আমি বিশ্বাসও করি। যদি এমন কোনো ব্যাপার থাকে যেটা তুই জানিস, কোনো রকম কথা যেটা আমি জানি না, আমায় বলে দে। সাহেব, নুন খেয়েছি। বেইমানি তো না আমি করব, না আমার ছেলে। আর আপনার বাড়িতে আপনার পরিবারের সঙ্গে আমার ছেলে কোনো খারাপ কাজ করতে পারে না, কিচ্ছু খারাপ করতে পারে না। শাগুন, একটা কথা বলতো, গুরনাম শুধু তোকেই কেন বলেছিল যে কুড়ুলের চিহ্নটা ওই এঁকেছিল? কারণ আমি ওকে জিজ্ঞেস করেছিলাম মা। হ্যাঁ, কিন্তু এই কথাটা তুই কেন বলিসনি আমাদের? মা, আমি কি করে জানবো যে তোমরা সকলে জানো না? এই যেমন আমাকে কোথায় বলা হয় যে কখন কোন ছেলেকে আমাকে দেখানোর জন্য ডাকা হচ্ছে? নামদেব আমার ছেলে স্যার। কোথায় আছে? জানি না স্যার, এখন তো ঘরে নেই। কিছু পেলাম না স্যার। কোথায় গেছে নামদেব? ও থোড়াই আমাকে বলে যায় স্যার, 3 মাস আগে মানুষের সাথেও পালিয়ে গিয়েছে, তখন থেকে কোনো খবর পাইনি স্যার। মিথ্যে বললে কারোর কোনো লাভ হবে না। যা জানতাম সব আপনাকে বলে দিয়েছি, এতে আমার লাভ লোকসান নেই। 3 মাসেরও বেশি হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো ফোন আসেনি। ঈশ্বরের দিব্যি। 2জন হাবিলদারকে বাড়ির বাইরে পোস্টিং করো, 24 ঘন্টা নজর রাখো। তোমরা বাড়িতে নজর রাখবে, ঠিক আছে? একটা খুনের মামলায় নামদেবকে সন্দেহ করা হচ্ছে। ভালো হবে ওর ফোন এলে সবার আগে আপনি আমাদের জানাবেন, এটা ওর জন্যও ভালো, আপনাদের জন্য। গুরনামকে খুন আসলে কে করলো, আর কে ক্যাশ এবং গয়না চুরি করলো? তাহলে কি এটা নামদেব এবং গুরনামের করা কোনো ষড়যন্ত্র ছিল যেটা শেষে উল্টে গেল, নাকি এই ক্রাইমে শুধু নামদেবই জড়িত ছিল? আর ওই কুড়ুলের চিহ্নের মানেটাই বা কি? এটা যে শুধু চুরির চেষ্টা ছিল এমনটা তো মনে হচ্ছে না। নাকি এই সবকিছুর সম্পর্ক শাগুন আর চরণের প্রেমের সঙ্গে যুক্ত, যার জন্য এই খুন হলো? কিন্তু এই পসিবিলিটির জন্য কোনো উপযুক্ত প্রমাণ মিলছিল না। সন্দেহের তীর এবার নামদেবের উপর এসে পড়ল। এই জটিল কেসটা আরো রহস্যজনক হয়ে উঠল একটা কুড়ুলের চিহ্নে। সেই কুড়ুলের চিহ্ন যেটা নামদেবের ঘরের বাইরে রয়েছে আর বলরাজের ঘরের ভিতরে। এই কুড়ুলের চিহ্ন বলরাজের ঘরের ভিতরে গুরনাম বানিয়েছিল, এমনটা শগুনের বক্তব্য। তাহলে আবার নামদেবের ঘরের বাইরে এই চিহ্ন কে আঁকলো? ব্যর্থ প্রেম কখনো কখনো মানুষকে উদাসীনতার দিকে ঠেলে দেয়, আর সেই উদাসীনতা কখনো কখনো সৃষ্টি করে একটা ঝড়। কিন্তু আমরা সেই ঝড়ের আভাসকে শুনতে পাই না। কাল রাতে আমরা দেখব পাঞ্জাবের সংরুর জেলার খাঞ্জলা গ্রামে ঘটে যাওয়া এই ঘটনার দ্বিতীয় তথা শেষ ভাগ। কাল আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তাকে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি কথা, সতর্ক থাকবেন। জয় হিন্দ।